প্রিয় ছাত্রছাত্রী, এইমাত্র কিছুক্ষণ আগে মাধ্যমিক বাংলা পরীক্ষা হয়ে গেল। তো সেই পরীক্ষার প্রশ্নপত্র আশা করি তোমরা যারা পরীক্ষা দিয়েছো খুব হাসি মুখে পরীক্ষা দিয়ে বেরিয়েছো। তো কথা না বাড়িয়ে আমি প্রশ্নের সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? উত্তর গ, বাইজির ছদ্মবেশে। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কে? ধর্মভীরু মানুষটি হলেন গিরিশ মহাপাত্র। যখন দ্বিতীয়বার রেল স্টেশনে অপূর্বর সঙ্গে দেখা হয়েছিল গিরিশ মহাপাত্রের, তখনই তিনি এই কথা বলেছিলেন। অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? 21 জনকে। 4 নম্বর প্রশ্ন, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? কুম্ভকর্ণের দেহ ভূপতিত সিন্ধু তীরে। ঠিক আছে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে তত ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে? অলংকার। নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তারপর পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। তারপর রামের চেয়ে শ্যাম ভালো খেলে, তাহলে এখানে চাইতে, ঠিক আছে, রামের চেয়ে শ্যাম ভালো খেলে, এটা কোন কারকের উদাহরণ? আমরা জানি হইতে থেকে চেয়ে বোঝালে অপাদান কারক হয়। পরের প্রশ্ন, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে কি? বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলা হয় সমধাতুজ কর্তা। আমি বারবার বলে দিয়েছিলাম, এগুলো কমন প্রশ্ন। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম অবশ্যই নিত্য সমাস। ক্ষণস্থায়ী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, অর্থাৎ ব্যাপ্তি তৎপুরুষ। তারপর দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। তারপর ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলা হয় কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্চের উদাহরণ? অবশ্যই কর্তৃবাচ্যের উদাহরণ। তো এই ছিল তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো। এবার এসএকিউ এর উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। এখানে গল্প থেকে যে 4টি প্রশ্ন আছে, কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ। ভবতোষ চমকে উঠেছিল কেন? কারণ হরিদার ঘরে সন্ধ্যাবেলায় গিয়ে তারা মাদুরের উপর যখন ঝোলা আর গীতাটা দেখলো তখন ভবতোষ চমকে উঠেছিলেন। কারণ এই ঝোলা এবং গীতা নিয়েই হরিদা জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন বহুরূপী সেজে, আর সেই রকমই কথা ছিল। আচ্ছা, 2 নম্বর, অমৃতের বয়স কত? 10 বছর। এই ভীষণ মধুর শব্দ শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? তার উত্তর হচ্ছে নদীর অশ্রুতপূর্ব শব্দের সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে যে সঙ্গত সৃষ্টি হয়েছিল সেই শব্দের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। হাসি গোপন করার কারণ কি? গিরিশ মহাপাত্রের উদ্ভট পোশাক পরিচ্ছদ। গিরিশ মহাপাত্রের উদ্ভট পোশাক পরিচ্ছদ দেখে অপূর্ব মুখ ফিরিয়ে হাসি গোপন করেছিল। আচ্ছা, তারপরের প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কি নিয়ে? সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এই বিষয়টা নিয়ে। তারপর কবিতা থেকে প্রশ্নগুলো দেখে নাও। কি আছে? দণ্ডচারী এই মতে, এক দণ্ড মানে কত সময়? এক দণ্ড মানে হচ্ছে 24 মিনিট, 24 মিনিট। এক দণ্ড মানে 24 মিনিট। তারপর ক্ষমা করো এই উক্তির মধ্য দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? তোমরা নিশ্চয় জানো এটা আফ্রিকা কবিতার লাইন। এই উক্তির মধ্য দিয়ে মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তের কবিকে তিনি ক্ষমা চাইতে বলেছেন। এই উক্তিতে কবির যে মনোভাব আমরা প্রকাশ পাচ্ছি, আমরা কি লিখব?
উত্তরে আমরা লিখব, এই উক্তির মধ্য দিয়ে কবি আমাদের যে সনাতন রীতি ক্ষমা পরম ধর্ম, সেই ক্ষমার মধ্য দিয়ে, স্নেহ ভালোবাসার মধ্য দিয়েই সমস্ত আপদ বিপদ দূর হয়ে যাবে, সেই বিষয়টাই কবি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ চোখের বদলে চোখ নেওয়ার খেলা নয়, বদলা বদলি খেলা নয়, বরং ক্ষমাই হয়ে উঠবে আমাদের পরম রক্ষাকর্তা, সেই কথাটাই কবি বোঝাতে চেয়েছেন। প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রীর পরিচয় দাও। এই ধাত্রী হলেন প্রভাসা রাক্ষসী, যিনি ইন্দ্রজিতের ধাত্রী মা ছিলেন। সমস্ত সমতলে ধরে গেল আগুন। আগুন ধরার কারণ কি? তোমরা নিশ্চয় জানো, অসুখী একজন কবিতা অনুসারে যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। সেই আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধেই সমস্ত সমতল অগ্নিগর্ভ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? তাহলে আমাদের করণীয় হচ্ছে হাতে হাত রেখে পরস্পর বেঁধে বেঁধে থাকা। তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন? লেখক আসলে এখানে তুমি বলতে বল পেনকে ইঙ্গিত করেছেন, কারণ তিনি বলছেন ওখানে যে আমি আগেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি, এবং ফরাসি কবির মতো এই কথাগুলো তিনি বলেছেন। যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে? তাকে দার্শনিক বলে। বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। কোন বিষয়ে এখনো বাধা আছে? প্রথমত, উপযুক্ত পারিভাষিক শব্দ নেই, এবং পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে যারা কাজ করেছিলেন তারা কারা? বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃত পণ্ডিত এবং কয়েকজন লেখক। আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি ব্যাকরণ অংশে। খুব সহজ প্রশ্ন, অনুক্ত কর্তা কাকে বলে? তোমরা অবশ্যই লিখবে, কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। কেন? কারণ কর্মবাচ্যের কর্তা কখনোই প্রধান রূপে উক্ত হয় না। 2, জনে জনে নিমন্ত্রণ করেছি, নিম্নরেখ পদটি কি জাতীয় কর্ম? এটা কর্মের বিপসার উদাহরণ। আকাশবাণী, আকাশ হতে আগত বাণী, এটা ব্যাসবাক্য সহ সমাসের নাম করলে তোমরা করতে পারো, মধ্যপদলোপী কর্মধারায়ও করতে পারো, আবার কেউ কেউ অপাদান তৎপুরুষও করতে পারে। দ্বিগু সমাসের একটি উদাহরণ পঞ্চনদ, পঞ্চনদের সমাহার, বা ত্রিভুজ, ত্রিভুজের সমাহার। অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমসমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না তাকে অলপ সমাস বলে, যেমন মায়ে ও ঝিয়ে ইকুয়াল টু মায়ে ঝিয়ে। বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের শর্তগুলি হলো যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা। হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো, যৌগিক বাক্যে রূপান্তর করো, বাংলা অথবা ইংরেজি পড়ো। আবেগসূচক একটি বাক্যের উদাহরণ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এটা তুমি তোমার মতো করে যে কোনো একটা বাক্য দিতে পারো। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তর করো। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তর করো। দেখো এখানে কর্তা কিন্তু উহ্য, তাহলে আপনার দ্বারা বাড়িতে খবর দেওয়া হয়েছে, তাহলে আমরা লিখতে পারি বাড়িতে খবর দেওয়া হয়েছে, এটা আমরা বলতে পারি। কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ হলো শাঁখ বাজে। এটা টেস্ট পেপারের প্রায় প্রত্যেকটা পেজেই আছে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এর উত্তর, এবং তোমরা একটু দেখে নাও 3 নম্বরের প্রশ্নগুলো। খুব সুন্দর এবং সহজ প্রশ্ন ছিল, যে শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? কারা এ কথা বলেছে? সন্ধ্যার সময় সকাল সন্ধ্যায় হরিদার ঘরে যারা চায়ের আড্ডা দিতে আসেন তারাই এই কথা বলেছেন। কাণ্ডটা কি ছিল না, তো জগদীশ বাবুর বাড়িতে এক হিমালয়ের গোপন গুহা থেকে এক সন্ন্যাসী এসেছিলেন। সেই সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে 7 দিন ছিলেন। তিনি সারা বছর একটা মাত্র হরিতকি খান, তিনি কাউকে পায়ের ধুলো দেন না। জগদীশ বাবু খুব কায়দা করে সোনার বোল লাগানো খড়ম তার সামনে ধরে তাকে পড়ানোর সময় তার পায়ের ধুলো নিয়েছিলেন, এইটাকেই কাণ্ড বলা হয়েছে। একটু মমতা বোধ করিল বটে, কিসের প্রতি কার মমতা বোধ হয়েছিল? তার মমতা বোধের কারণ কি? এখানে নদের চাঁদ একটু মমতা বোধ করেছিল কারণ সে তার স্ত্রীকে 5 দিন নিরন্তর বৃষ্টির সঙ্গে বিরহপূর্ণ যে চিঠি লিখেছিল সেই চিঠির কথা বলা হয়েছে। আর সেই চিঠিটা ফেলতে তার একটু কষ্ট হয়েছিল। কেন? কারণ স্ত্রীকে লেখা, সেখানে তার অনেক আবেগ অনুভূতি জড়িয়েছিল, এটাই কারণ। আচ্ছা, কবিতা থেকে হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে? মেঘবাহন বলতে এখানে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হচ্ছে। অবশ্যই তোমরা 3 নম্বরের উত্তর লিখতে গিয়ে প্রথমে উৎস লিখবে, যে আলোচ্য উদ্ধৃতিটি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক
কবিতা থেকে নেওয়া হয়েছে। মেঘবাহনকে, মেঘবাহন দেবরাজ ইন্দ্র, তিনি হাসবেন কেন? তার কারণ যে ইন্দ্রজিতের মতো বীর পুত্র থাকতে রাবণ যদি যুদ্ধে যান, তাহলে ইন্দ্রজিতের বীরত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। যে ইন্দ্র দেবরাজ ইন্দ্রদেবকে যুদ্ধে পরাজিত করে তাকে স্বর্ণলঙ্কায় বন্দী করে নিয়ে এসেছিলেন, আজ সেই ইন্দ্রজিৎ যদি রামচন্দ্রের ভয়ে যুদ্ধে না যান, সামান্য মানুষের ভয়ে যদি যুদ্ধে না যান, তাহলে মেঘবাহন হাসবেন। এটাই ইন্দ্রজিৎ মনে করে। আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে কবি বোঝাতে চেয়েছেন আমাদের যারা বীর বিপ্লবী তারা তরুণ ঈশানের মতো, তারা যা কিছু জীবনহারা অচল অসার সেইগুলোকে ছেদ করে, অর্থাৎ অন্যায় অত্যাচারের অবসান ঘটিয়ে নতুন দিনের সূচনা করবে, আমরা স্বাধীন হব, সেই সম্ভাব্য স্বাধীনতার বাণীকে বোঝাতেই কবি এই উক্তি করেছেন। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর উত্তর ঠিক আছে? আশা করি তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো। এবং আমি তোমাদেরকে বিশেষ করে একটা কথা বলবো যে ধরো আমার তো সেই নোট বই টোট বই নেই যে নোট বই খুলে আমি দেখাবো কত উত্তর মিলেছে, কত প্রশ্ন ঠিক হয়েছে। তা সেটা পরে যখন হবে তখন দেখা যাবে। এখন শুধু আমি একটা কথাই বলবো যে আমি তোমাদের লাস্ট মিনিট যে সাজেশন দিয়েছিলাম, তোমরা আশা করি সেখান থেকে সবগুলো কমন পেয়েছো। এবং আরো একটা কথা বলবো আমি, যে কি করে 90-90 পেতে হয় এই বিষয়ে আমি যে মডেল সেট উত্তর দিয়েছিলাম, আশা করি সেখান থেকেও তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে গেছো। বিশেষ করে বড় প্রশ্ন, গদ্য গল্প কবিতা থেকে, নাটক থেকে বলো, বা রচনা এবং প্রতিবেদন, আশা করি তোমরা পেয়ে গেছো। যাদের সন্দেহ আছে তারা একটু দেখে নিতে পারে যে আমি রক্তদান জীবনদান এটা জোর দিয়ে বলেছিলাম এবং এই প্রতিবেদনটাই এসেছে। এবং আমি যে 5টা রচনা বলে দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এর মধ্যে তোমরা 2টো রচনা কমন পাবে, এবং সত্যি সত্যি তোমরা 2টো রচনা কমন পেয়েছো। এবং প্রথমেই যে রচনাটা আমি বলেছি সেই রচনাটাই কিন্তু এসেছে। এবং আমার সাজেশনের 3 থেকে 4 নম্বর প্রবন্ধটাই ছিল বাংলার উৎসব। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যেও, আর ভালো লাগলে ভিডিওগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।